মা, আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছো তুমি? আরে আর বলিস না, আমার তো শরীরটা একদম ভালো নেই। রাত থেকেই হালকা হালকা জ্বর, তাই শুধু উপমা বানিয়ে দিয়েছি। আরে এই ছুটকি, তুই তো জানিস মায়ের শরীরটা খারাপ। তাহলে তুই খাবার বানাতে মাকে একটু সাহায্য করতে পারলি না? দাদা, আমার পরীক্ষা চলছে, আমি সারা রাত ধরে পড়েছি, এখন এই একটু আগে উঠেছি, তাহলে কি করে সাহায্য করব? আরে ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। সারা সপ্তাহ তো খাই দাই আর তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে যায়, তাই এখন এইসব রাখো। হ্যাঁ তাই তো, আমিও তো দোকানে চলে যাই, খালি রবিবারই তো একটু আরাম করতে পারি। তাই রবিবার ভালো জলখাবার খেতে চাই, এই আর কি। আরে বাবা, সারা সপ্তাহে আমি তো আর শুয়ে বসে থাকি না। 5টা মানুষের 5 রকমের জল খাবার বানানো কি আর মুখের কথা নাকি? তুমিই বলো। তাহলে একটা কাজ করা যাক, মোহন দাদার বিয়ে দিয়ে দাও। ঘরে একটা বউ চলে এলে প্রবলেম মিটে যাবে। মা, মোহন দাদার বিয়ে দিয়ে দাও না। আর ওই দিনের পর থেকেই মধু আর রাজেন্দ্র মিলে মোহনের জন্য মেয়ে দেখতে শুরু করে। তারপর ওরা মহিমাকে খুঁজে পায়। মহিমা খুব ভালো রান্না করতে পারত। আর কিছুদিন পরেই মহিমা আর মোহনের বিয়ে হয়ে যায়। আর মহিমা বাড়ির বড় বউ হয়ে শ্বশুরবাড়িতে আসে। তারপর বিয়ের কিছুদিন পরে, এই নিন মা, আমি আজকে ধোসা আর ইডলি বানিয়েছি। আরে দারুণ ব্যাপার তো বৌদি, তুমি ইডলি আর ধোসা বানাতে পারো? আরে এবার এমন কি, আমি তো ইডলি, ধোসা, উপমা, নোনতা, মিষ্টি সব বানাতে পারি। তুমি শুধু বলো না তুমি কি খেতে চাও। এটা তো খুব ভালো কথা। তাহলে আজ থেকে রান্নার দায়িত্বে কিন্তু তুমিই থাকবে বৌদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন মহিমা জানত না ও কত বড় সমস্যা নিজের কাঁধে নিতে চলেছে। বিয়ের পর শখেতে মহিমা বেশ ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াচ্ছিল, আর তার পরিবর্তে ও ভীষণ প্রশংসা পাচ্ছিল। আরে বাহ বৌমা, কি সুন্দর হালুয়া বানিয়েছো, দারুণ খেতে হয়েছে। কিন্তু এই প্রশংসা শুনতে খুব বেশি দিন আর ভালো লাগল না মহিমার, কারণ ও ক্লান্ত হয়ে পড়ছিল। শ্বশুরবাড়ির নিত্য নতুন দাবি, আর এদিকে মহিমা সারা দিন রান্নাঘরেই পড়ে থাকত। তারপর একদিন, বৌদি, কালকে রবিবার, আমাদের কাল ছুটি। বলো তুমি কি রান্না করবে কাল? ভাবছিলাম কাল সবার জন্য উপমা বানিয়ে দিই। ও বৌদি, উপমাও কোনো খাবার জিনিস নাকি? বৌদি, ভালো কিছু কাল বানাও না। আচ্ছা, তুমি দই বড়া বানাতে পারো? হ্যাঁ পারি তো। তাহলে আর কি, দই বড়া বানাও। দই বড়া যখন হচ্ছেই, তাহলে সকালে একটু সিঙ্গাড়া বানিয়ে ফেলো। সেদিন শ্বশুরবাড়ির সবার কথা শুনে মহিমা মেকি হাসি হেসেছিল। আসলে ও ভেতরে ভেতরে খুবই ঘাবড়ে ছিল। আসলে ওরও ইচ্ছে ছিল রবিবারে একটু আরাম করবে আর চটজলদি কিছু খাবার বানাবে। কিন্তু যে ধরনের খাবারের দাবি এসেছিল, তার জন্য ওকে ভোর ভোর 4টের মধ্যেই উঠে পড়তে হয়েছিল। আর উঠেই খাবার তৈরি করতে লেগে পড়েছিল। প্রায় 3-4 ঘন্টা পরে ও 10 রকমের খাবার বানিয়ে সবার সামনে পরিবেশন করল। বাহ বৌদি, একদম রাজা রাজা ফিল আসছে, দারুণ ব্যাপার। হ্যাঁ মহিমা, খাবারই তো পুরো টেবিল ভরে গেছে, দেখেই ভালো লাগছে। কেউ দই বড়া খেতে চেয়েছিল, কেউ ফ্রুট কেক, কেউ সিঙ্গাড়া, আবার কেউ ক্ষীর। মহিমা আধো ঘুমে সবাইকে খাবার পরিবেশন করে। আর তারপরে, আরে অনেকদিন পর এরকম মজা পেয়েছি। কেমন হয় যদি প্রত্যেক রবিবারই এরকম রান্না হয়? হ্যাঁ ঠিক কথা, তাহলে তো ভালোই হয়। নিজের শ্বশুর শাশুড়ির সামনে মহিমা তো চুপ করেছিল, কিন্তু ওর মনে হচ্ছিল দেবিককে কোথাও পেয়ে গেলে ও তার চাটনি বানিয়ে দেবে মেরে। আর তারপর থেকেই প্রত্যেক দিন রবিবারে মহিমাকে 10 রকমের জলখাবার বানাতে হতো। তারপর একদিন শনিবারের রাতে, আরে মহিমা, কি হয়েছে? কপালে জলপট্টি দিয়ে পড়ে আছো কেন? আমার খুব জ্বর হয়েছে, শরীরে ভীষণ ব্যথা। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি তোমাকে ট্যাবলেট এনে দিচ্ছি, তুমি ওটা খাও আর আরাম করে ঘুমিয়ে পড়ো। কাল তো রবিবার, তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে তোমাকে। দাঁড়াও, তোমার জ্বরটা দেখি। কিন্তু থার্মোমিটারে তো জ্বর দেখালোই না। আর সেটা দেখে, আরে দেখলে কেমন কাজ করলো ট্যাবলেটটা? এখন তোমার জ্বর একদম নেই। চলো আমি ঘুমোতে গেলাম। ওকে, গুড নাইট। মহিমার নাটকটা কোনো কাজেই আসলো না। আর ঠিক পরের দিন সকালে ওকে আবারও 10 রকমের রান্না করতে হলো। সবাই মহিমার খুব প্রশংসা করলো, কিন্তু এসব প্রশংসা শুনে মহিমা খুব বিরক্ত হলো। পরের সপ্তাহের শুক্রবারে, এই রবিবারে আমি আর জলখাবার বানাবো না। একটা কাজ করি, আমি বাপের বাড়ি চলে যাই। বলে দেবো আমার ওদের কথা খুব মনে পড়ছে। যেই মোহন অফিস থেকে বাড়ি ফিরল, সঙ্গে সঙ্গে মহিমা উদাস মুখ করে ওর কাছে গেল। ওকে এরকম ভাবে দেখে, কি হলো মহিমা, তোমার মুখটা এরকম কেন? না না, আসলে সেরকম কিছু না। না না, বলো কি হয়েছে? আসলে মায়ের কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, তুমি তো অনেকদিন বাপের বাড়ি যাওনি। হ্যাঁ, সেই জন্যই তো মাকে দেখতে খুব ইচ্ছে করছে। চলো, কোনো ব্যাপার নয়, দেখি কি করতে পারি। পরের দিন মোহন ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজের বাড়িতে চলে এলো। মহিমা, দেখো কে এসেছে। এবার তো তোমার মা বাবাও চলে এলো। আজকে রাতে এইখানেই থাকবে আর কালকে ভালো ভালো জলখাবার করে খাওয়াবে। এবারে হ্যাপি তো? মহিমার ইচ্ছে করছিল ওর বর মোহনকে এক্ষুনি তুলে একটা আছাড় মারুক। এই রবিবারে ওকে আবার 6 জনের নয়, উল্টে 8 জনের জন্য জলখাবার বানাতে হলো। তারপর যখন ওর একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন রেগেমেগে ও বলেই বসল,
দেখো, অনেক হয়েছে কিন্তু। এই প্রত্যেক রবিবারে 10 রকমের খাবার আমি আর বানাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? দেখি আমি কি করতে পারি। মোহন এই ব্যাপারে ওর মা বাবার সঙ্গে কথা বলে আর কিছুদিন পরে দেবিকের বিয়ে দেওয়া হয়। আর দেবিকা ছোট যা হয়ে ওর বাড়িতে আসে। প্রথমে তো দেবিকার খুব যত্ন নেওয়া হচ্ছিল, কিন্তু দিনে দিনে ওর অবস্থাও মহিমার মতো হয়ে গেল। আরে দিদি, প্রত্যেক রবিবার এত এত খাবার খাওয়ার অভ্যাস এদের কি করে হলো বলো তো? এর জন্য আমিই দায়ী রে দেবিকা। ভালো বৌমা হওয়ার চক্করে আমি সকলের ফরমাইশ পূরণ করতে থাকি, আর সেইটাই এখন পরম্পরা হয়ে গেছে। বুঝতেই পারছি না এখন কি করা উচিত। দেবিকা আর মহিমা শ্বশুরবাড়ির লোকজনের স্বভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিল। দেখতে দেখতে আরো একটা শনিবার চলে আসে। পরের দিন রবিবারে দেবিক আর মোহনের বস অমর ওনাদের বাড়িতে আসেন। আরে অমর স্যার, আসুন না। আসুন স্যার, বসুন। আমি জলখাবারের খোঁজ নিয়ে আসছি। এরপর আর কি, দেবিকা আর মহিমা উদাস মুখে একটার পর একটা খাবার আনতে থাকলো। আর দেখতে দেখতেই গোটা টেবিলটা ভরে উঠল। এত রকমের জলখাবার দেখে তো অমর ঘাবড়ে যান। উনি খাবার খেতে শুরু করেন আর তারপরে, বাহ ভাই, দারুণ ব্যাপার, মজা পেয়ে গেছি। আপনি আমার জন্য এত কিছু বানিয়েছেন? না না স্যার, প্রতি রবিবারই আমাদের বাড়িতে এরকম রান্না হয়। আচ্ছা আচ্ছা, কোনো কুক আছে নাকি? না না স্যার, কুকের কি দরকার? আমার বউ আর দেবিকের বউ আছে তো, ওরা দুজন মিলেই বানিয়ে নেয়। এটা তো ভালো কথা। আচ্ছা মোহন, দেবিক, একটা কাজ করো। পরের রবিবার থেকে তোমরা দুজনেই অফিস আসবে আর কাজ করবে, বুঝেছো? আর হ্যাঁ, 2 ঘন্টা এক্সট্রা কাজ করবে, ওকে? স্যার, কি হলো? খাবার কি ভালো লাগেনি? রবিবারে অফিস, কিন্তু ওই দিন তো অফিস ছুটি থাকে। হ্যাঁ। আর হ্যাঁ স্যার, আপনি তো ছুটির দিন আমাদের বেশি কাজ করতে বলছেন, কিন্তু কেন? আচ্ছা, রবিবার মানেই তোমাদের দুজনের ছুটি। আর তোমাদের দুজনের বউয়েরা, ওরা কি যন্ত্র? রবিবার ওদের ছুটি তো হয় না। উল্টে তোমরা সবাই মিলে ওদেরকে এক্সট্রা কাজ করাও। এরা তোমাদেরকে পরিবার ভাবে, আর তোমরা কি ওদের চাকর ভাবো? অমরের কথাগুলোর মধ্যে রাগ ছিল। ওর কথা শুনে সবাই নিজের মাথা নিচু করে। কারোর কাছেই এই কথার কোনো উত্তর ছিল না। ওদিকে দেবিকা আর মহিমার চোখেও জল ছিল। অবশেষে কেউ তো ওদের দুঃখ বুঝল। তখনই দেবিক শান্ত গলায় বলল, আমি বুঝে গেছি স্যার, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে এরকম আর হবে না। নন্দিতা এই প্রথম বিয়ের পর নিজের শ্বশুরবাড়ি এলো। আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই সবাইকে মশলা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। তখনই ওখানে ওর ননদ পিঙ্কি চলে আসে। বৌদি সাবধান, এই মিক্সিতে কিন্তু একদম হাত দেবে না। এই মিক্সিটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে, তাই তুমি একদম ওতে হাত দেবে না। আরে পিঙ্কি, এতে এত রাগ করার কি আছে? মশলাটা না হয় আমি হাতেই বেটে নেব। ভেরি গুড। এই বলে পিঙ্কি ওখান থেকে চলে গেল, আর নন্দিতা শিলনোড়াতেই মশলা বাটতে লাগলো। এই দেখে পিঙ্কির যমজ বোন রিঙ্কি ওখানে চলে আসে। এ কি বৌদি, আজকের যুগে দাঁড়িয়ে তুমি শিলনোড়ায় মশলা বাটছো? সামনেই তো মিক্সি রাখা আছে, ওটা নিয়ে নাও। এই শুনে নন্দিতা খুব অবাক হলো, আর মনে মনে ভাবতে লাগলো, এ মা, এ কি, এখনই যে বললো মিক্সিতে হাত দেবে না, আবার এখনই বলছে মিক্সিতে মশলা বেটে নাও। এ আবার কি ধরনের কথা? যাকে বলছে যখন করে নি। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি মিক্সিতেই মশলা করে নিচ্ছি। এই বলে রিঙ্কি ওখান থেকে চলে গেল। এরপর নন্দিতা মিক্সি নিয়ে আবার মশলা পিষতে লাগলো। এর মধ্যেই ওর যমজ বোন পিঙ্কি ওখানে চলে আসে, আর রেগে গিয়ে মিক্সিটা তুলে মেঝেতে জোরে ছুঁড়ে ফেলে। বৌদি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি এইমাত্র বলে গেলাম যে মিক্সিতে হাত দেবে না, তুমি আবার মিক্সি নিয়ে মশলা করছো। বারবার বলা সত্ত্বেও তুমি আমার মিক্সিতে কেন হাত দিয়েছো? এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে নন্দিতার স্বামী আর শাশুড়ি চলে আসেন। নন্দিতা, পিঙ্কি, এসব তোমরা কি শুরু করেছো? নন্দিতা সব কথা ওদেরকে বলে, আর নন্দিতার কথা শুনে ওরা দুজন হাসতে শুরু করে। আসলে বৌমা, হয়েছে কি, রিঙ্কি আর পিঙ্কি দুজন আমার যমজ মেয়ে। দাঁড়াও, আমি ডাকছি। ও রিঙ্কি, রান্নাঘরে আয় একবার। কিছুক্ষণের মধ্যে রিঙ্কি রান্নাঘরে চলে আসে, আর ওকে দেখে নন্দিতা অবাক হয়ে যায়। ওহো, আচ্ছা এই ব্যাপার। ও সেই জন্য একটু কনফিউশন হয়েছিল। ঠিক আছে, আমি মশলাটা হাতেই করে নিচ্ছি। এরপর পিঙ্কি রেগে ওখান থেকে চলে যায়। রাতে ফুলশয্যার পর ওরা দুজনে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নন্দিতা উঠে সবার জন্য চা বানাতে লাগলো, আর তখনই সেখানে রিঙ্কি চলে আসে। বৌদি, আমি শুনেছি তুমি এলাচ দেওয়া চা খুব সুন্দর বানাও। হ্যাঁ রিঙ্কি, সবাই তো এমনটাই বলে। আরে বৌদি, তুমি কি করে বুঝলে আমি রিঙ্কি? তোমার কথায় রিঙ্কি, তোমার স্বভাব খুব মিষ্টি। আর অন্যদিকে তোমার যমজ বোন পিঙ্কি সবসময় হট টেম্পার। আর এই শুনে নন্দিতার ননদ চায়ের কাপটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। বৌদি, আমি রিঙ্কি নয়, আমি পিঙ্কি। আমি তো শুধু তোমার সামনে নাটক করছিলাম
যে পিঙ্কির সম্বন্ধে তোমার ধারণাটা কি জানার জন্য, বুঝলে? তখনই সেখানে রিঙ্কিও চলে আসে। বৌদি এই সবে নতুন বিয়ে করে আমাদের বাড়িতে এলো, আর তুই বৌদির সাথে এরকম ব্যবহার করছিস? মনে রাখিস, রান্নাঘরটা কিন্তু আমরা দুজনে মিলেই বানিয়েছিলাম, আর তুই সব ভেঙে ফেলছিস এইভাবে। তোমরা দুজনে বাইরে যাও, তোমাদের দুজনে ঝগড়ার কারণই আমি সব পরিষ্কার করে আবার সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর সকালে সকালে ঝগড়া করা একদমই ভালো না, তাই না? পিঙ্কি আর রিঙ্কি কোনো কথা না বলেই ওখান থেকে চলে গেল। আর নন্দিতা ভাবল যে সে ওদেরকে বোঝাতে পেরেছে, কিন্তু এমনটা হলো না। বাইরে গিয়ে দুই বোন একে অপরের চুল ধরে টানতে লাগলো। এই দেখে মা আর ভাই চলে এলো। পিঙ্কি, রিঙ্কি, অন্তত এখন তো বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। আরে বাড়িতে নতুন বউ এসেছে, ও কি ভাববে আমাদের ব্যাপারে? আমি জানি তোমরা শুধু আমাকেই বকবে, রিঙ্কিকে তো একটা কথাও বলবে না। চুপ, এখন আর একটাও কথা শুনবো না। আমি ভিতরে যেতে বলেছি, তার মানে ভিতরে যাও। দুই বোন চুপচাপ করে ওখান থেকে চলে গেল। এরপর থেকে প্রত্যেক দিনই রান্নাঘর নিয়ে দুই যমজ বোন ঝগড়া করতেই থাকত। আর বোনেদের এইসব ব্যাপার নিয়ে বিক্রম খুবই চিন্তায় থাকত। এত চিন্তা করার কিছুই নেই, আমি জানি তুমি কি নিয়ে এত চিন্তা করছো। আমি বুঝতে পারি না এদের দুজনকে নিয়ে কি করব। দুই বোন হয়ে এরা এমনভাবে ঝগড়াঝাটি করে যে মনে হয় যে একে অপরের শত্রু। রিঙ্কি বেচারি তাও সরল সাদাসিধে, ও সব ঘরের কাজও করতে পারে, কিন্তু এই পিঙ্কিটার যে কি হবে, কে যে ওকে বিয়ে করবে? বিয়ের কথায় মনে এলো, ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আগে পিঙ্কির বিয়ে দিয়ে দাও, কি বলো? হ্যাঁ, আমি পিঙ্কির জন্য ছেলে দেখছি। ঠাকুর মশাই কালকেই হয়তো ওর জন্য পাত্র খুঁজে নিয়ে আসবেন। বিক্রম আর নন্দিতার এই কথা পিঙ্কি লুকিয়ে লুকিয়ে শুনছিল, আর মনে মনে ভাবছিল দাদা খুব রেগে আছে, আর আমার ব্যবহারের জন্য যদি আমার বিয়ে না হয় তাহলে মা আর দাদা খুব দুশ্চিন্তায় থাকবে। আমি তো চাও করতে পারি না। এইসব ভেবে পিঙ্কি খুব চিন্তায় ছিল, এমনকি ওর কান্নাও পাচ্ছিল। এরপরও নিজের ঘরে গিয়ে বসে নিজের বিয়ের ব্যাপারেই ভাবতে লাগলো। কালকে ছেলের বাড়ির লোকেরা এসে তো আমাকেই চা বানাতে বলবে, আর ওটা যদি বানাতে না পারি তাহলে তো খুব লজ্জায় পড়তে হবে। হে ভগবান, এমন একটা চমৎকার করে দাও যাতে ছেলের বাড়ির লোকের সামনে আমার মা ভাইকে লজ্জা পেতে না হয়। পিঙ্কির এইসব কথা তার যমজ বোন রিঙ্কি শুনে নেয়। পরের দিন সকালে ছেলের বাড়ির লোকেরা পিঙ্কিকে দেখতে চলে আসে, আর ছেলে একটা বড় কোম্পানিতে ভালো জব করে। এই জন্য বিক্রম ওই সম্বন্ধকে কোনোভাবেই ছাড়তে চায় না। দিদি, ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারা আমার মেয়েকে দেখে নিন, ও বাড়ির সমস্ত কাজকর্মই পারে, তারপর নয় কথা এগোবে। রিঙ্কি দূর থেকে ওদের এই সমস্ত কথা শুনে মনে মনে হাসছিল। এখন তো মা পিঙ্কির খুব প্রশংসা করছে, কিছু সময় যেতে দাও, পিঙ্কির আসল রূপ যখন বেরিয়ে আসবে তখন ছেলের বাড়ির লোকেরা ল্যাজ গুটিয়ে পালাবে। তখনই সেখানে বৌদি নন্দিতা চলে আসে। রিঙ্কি, আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি নিজের বোনের ব্যাপারে এরকম ভাবো। আর বৌদি, ও আমার ব্যাপারে কি সব ভাবে? আর ও তোমাকেও তো অপমান করেছে, কতবার জিনিসপত্র তুলে ভেঙেছে, এগুলো কি ওর ভালো গুণ? দেখো রিঙ্কি, তোমার বোন যেরকমই হোক, ওটা তো তোমারই বোন। যদি এই সম্বন্ধ ভেঙে যায়, তুমি ভাবো তো তোমার দাদা আর মায়ের কতটা খারাপ লাগবে। একটা ভালো সম্বন্ধ হাত থেকে চলে যাবে, আর কোনো মেয়ের সম্বন্ধ যদি ভেঙে যায় তাহলে সমাজ ওকে নিয়ে অনেক কথা বলে। আর একটা মেয়ে হিসাবে পিঙ্কি সেই অপমান সহ্য করতে পারবে না, তাই বোন হিসেবে তোমার ওকে সাহায্য করা উচিত। কিছু সময় পরে নন্দিতার শাশুড়ি পিঙ্কিকে ডাকতে থাকে। আরে মা পিঙ্কি, অতিথিরা তো এসে গেছে, সবার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মায়ের এই ডাক শুনে রুমে বসে পিঙ্কির আত্মা যেন কেঁপে উঠল। হ্যাঁ মা, আসছি। বুঝতে পারছি না কি যে করব। আমি তো বৌদির সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও কি আমাকে হেল্প করবে? পিঙ্কি ভয়ে ভয়ে রান্নাঘরে গিয়ে দেখল যে রিঙ্কি আগে থেকে সমস্ত জলখাবার আর চা বানিয়ে রেখেছে, আর নন্দিতাও ওখানেই ছিল। ভয় পাস না পিঙ্কি, আমি তো জানি তুই কিছুই বানাতে পারিস না, তাই আগে থেকেই আমি সমস্ত কিছু বানিয়ে রেখেছি, তুই চিন্তা করিস না। আমাকে ক্ষমা করে দে রিঙ্কি, আমি ছোটবেলা থেকে তোকে শুধু বিরক্তই করেছি, আর আজকে বিপদের দিনে তুই আমাকে বাঁচালি। তোর কাছে কি করেছে ক্ষমা চাইব? ক্ষমা চাইতে হলে বৌদির কাছে চা, বৌদি তোকে বাঁচিয়েছে। বৌদি, আমি তোমাকে কতই না বিরক্ত করেছি, প্লিজ বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পিঙ্কি, এক পরিবার এরকম কতই না হয়। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, ওদের চা আর টিফিন ঠান্ডা হচ্ছে। যাই বলো না কেন, ছেলে কিন্তু হ্যান্ডসাম, বুঝলে পিঙ্কি? ফাইনালি সম্বন্ধটা পাকা হয়ে গেল, কিন্তু বিক্রম আর তার মা অবাক ছিল যে পিঙ্কি এসব করলো কি করে। ছেলের বাড়ির লোকেরা চলে গেলে বিক্রম আর তার মা সত্যিটা জানতে পারে, আর এইভাবেই নন্দিতার জন্যই দুই যমজ বোনের ঝগড়া শেষ হয়ে যায়।
বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।